যারা অ্যাডহক কমিটিতে রয়েছেন তারা যদি তারা অনেকে নির্বাচন করছেন, তারা নির্বাচন করার আগে যদি অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করে তারা শুধু বলতেন যে এখানে অন্য লোককে বসান, আমরা এখানে নির্বাচন করব, এই কারণে এখান থেকে পদত্যাগ করলাম, কিন্তু সেই ইফোর্টসটা বা সেই ধরনের সাহসটুকু তারা দেখাতে পারেনি। মেইন স্টেক হোল্ডার ক্রিকেটাররা, তাদের বিরুদ্ধে পরিচালকরা প্রকাশ্যে আপনি কথাবার্তা বলছেন, তাদেরকে অপমান অপদস্থ করছেন। সো এই ধরনের ঘটনা যে সামনে ঘটবে না আমি এখন পর্যন্ত নিশ্চিত নই। নির্বাচনে নামার আগে যে খেলা থাকে, এই খেলার কারণে কিন্তু আপনি কেউ প্রতিযোগিতা অংশই নেবেন না, ফলে এক অর্থে আপনি দেখবেন যে এটা পুরো আনঅপোজড একটা ইলেকশন হয়ে যাবে। আর আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হওয়ার আগে ক্রিকেট বোর্ডের যে আপনার বিধিবিধান রয়েছে বা ক্রিকেট বোর্ডের যে গঠনতন্ত্র রয়েছে সেখানে একটা আমূল পরিবর্তন প্রয়োজন। আপনি আছেন স্টার প্লেতে, আপনার সাথে আছি আমি মামুনুর রশিদ এবং আমাদের সাথে আলোচনার জন্য আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করতে চাই, দুইটা ইস্যু নিয়ে আলোচনা করতে চাইব। প্রথমে যেটা নিয়ে আলোচনা করতে চাইব, বিসিবি নির্বাচন সামনে, ঈদের পরেই বিসিবি নির্বাচনটা নিয়ে আসলে আপনি যেহেতু কাজ করেন, সাংবাদিক, খুব ভালো করে জানেন কারা কারা প্রার্থী হয়েছেন। ওভারঅল নির্বাচনটা কেমন হতে যাচ্ছে আপনার আসলে নিজের মতামতটা জানতে চাই। না, এই নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না, সেটা আমি একটু আগেই বলেছিলাম। এবং আপনি নির্বাচনে সাধারণত দেখা যায় যে আপনি একটু প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতামূলক যেন হয়, একটু জমজমাট যেন হয়। বাট আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত আপনি কাউন্সিলরশিপ দেওয়ার পর থেকে, খুব সম্ভবত 182 জনের কাউন্সিলরশিপটা আমি দেখেছিলাম, সেখানে দেওয়ার পর থেকে আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচন আপনি একপক্ষীয় নির্বাচন হবে। আপনি দেখবেন যে এখন পর্যন্ত নির্বাচনে 25 জন বোর্ড পরিচালক, প্রেসিডেন্ট সহ 25 জন বোর্ড পরিচালক নির্বাচিত হন, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে 4 জন বা 5 জন অলরেডি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গিয়েছেন, কারণ তাদের সেখানে আনঅপোজ ইলেক্টেড হয়ে গিয়েছেন, কারণ তাদের এখানে কোনো প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী নেই। তো এটা তো খুবই অবাক করার একটা বিষয়, কারণ ক্রিকেট বোর্ডের নির্বাচনের প্রসঙ্গ যখন আসে তখন একটা পদের এগেনস্টে অনেকে দাঁড়িয়ে যান দেখা যায় আমাদের এখানে, কিন্তু শেষমেশ পর্যন্ত দেখা যায় যে আপনি নিজের নামটা প্রত্যাহার করে নিয়েছেন। এখন পর্যন্ত নাম প্রত্যাহারের ঘটনা ঘটেনি। আপনি 25 তারিখ রয়েছে, খুব সম্ভবত কালকেই লাস্ট ডেট আপনি নাম প্রত্যাহারের। আপনি দেখবেন যে এই সংখ্যাটা আরও কমে যাবে, তখন আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতা অনেকে নির্বাচিত হয়ে যাবেন, সেই নামগুলো আরও স্পষ্টভাবে আপনি টের পেয়ে যাবেন। সো আমার কাছে মনে হচ্ছে না যে এই নির্বাচনটা আপনি কোনো উত্তেজনা থাকবে বা আগাম কোনো এক ধরনের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা বা উৎসব মুখর কোনো কিছু হতে পারে। জাস্ট এটা একপক্ষীয় নির্বাচনের মতোই হচ্ছে। একটা স্যাটারের কথা বলে থাকি আমরা যে মায়ের দোয়া ক্রিকেট টিম বলো তো বাংলাদেশ ক্রিকেট দলকে আগে, এখন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা জিনিস ঘুরছে, বাবার দোয়া ক্রিকেট টিম। এই যে রাজনৈতিক সংশ্লিষ্টতা, আমরা যেটা বললাম, আপনি একটা রিপোর্ট হয়তো আমাদের দেখেছেন, আমাদের সহকর্মী মাহবুব রিমন করেছেন, এই বিষয়টাকে কী করবেন? প্রায় 25 জন পরিচালকের মধ্যে 2 জন হচ্ছে এনএসসি থেকে আসবে, বাকি 23 জনের মধ্যে আপনি যদি দেখেন 21-22 জনই আসলে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। নাথিং সারপ্রাইজ আমার কাছে মনে হয়েছে। কারণটা হলো যে মামুন, আমরা মুখে অনেক কথা বলি যে আমি ক্ষমতা আসলে এটা করব, এটা করে ফেলবো, এবং এই ধরনের কোনো কিছু আপনি দলীয়করণ হবে না বা কোনো কিছু আপনি রাজনৈতিক প্রভাবের বাইরে থাকতে হবে, সব কিছু। কিন্তু আমরা যখনই ক্ষমতায় যাই তখন সেই জিনিসটা কিন্তু ভুলে যাই এবং আমরা যে কোনো জায়গায় নিজেদের লোক ইম্পোজ করতে চাই বা আমার লোক যেন এখানে বসে। এই জিনিসটা করতে গিয়ে আপনি দেখবেন যে খেলাধুলার যে মূল যে বিষয়টা থাকে, স্পিরিট থাকে, সেই স্পিরিট থেকে কিন্তু আমরা বেরিয়ে আসি। সব জায়গায় শুধুমাত্র হয় যে আমার এই চেয়ারে আমার লোক যেন বসতে পারে, আমার মানুষ যেন বসতে পারে। এটা করতে গিয়ে আপনি দেখবেন যে অনেক সময় আপনি যোগ্য লোক এখানে সুযোগটা পান না। ফলে আপনি একটা প্রতিষ্ঠান বা একটা সংস্থা, একটা ফেডারেশন, একটা অ্যাসোসিয়েশন যেভাবে চলার কথা ঠিক সেরকমভাবে চলে না, রান করতে পারে না সেরকমভাবে। কারণ সেখানে একটা ক্রিকেট বা যে কোনো ফেডারেশনের কিন্তু একটা বড় বিষয়টা হলো যে এখানে কিন্তু আপনি অন্যান্য ক্ষেত্রে আপনি সফল হতে পারেন, সেটা কোনো বিষয় না, কিন্তু এখানে আপনাকে এমন কিছু আপনি টেকনিক্যাল বিষয় রয়েছে যে টেকনিক্যাল বিষয়ের সঙ্গে যদি আপনি আগে থেকে একটু অ্যাডাপ্টেড না হন, আগে থেকে যদি একটু আপনি না জেনে থাকেন, তাহলে এখানে কাজ করাটা ভেরি টাফ হয়ে যাবে। টাফ হয়ে থাকে, আমরা সেটা দেখেছি, এর আগেও দেখেছি। জাস্ট আমি উদাহরণ হিসেবে বলি যে আগের বোর্ড যারা ছিলেন তারা দেখবেন যে আপনি মাঠের খেলার চেয়ে মাঠের বাইরে তারা যে পরিচালকরা যে টাইপের কথাবার্তা বলতেন, তাতেই আপনি এক ধরনের সমালোচনা তৈরি হয়ে গিয়েছিল। মেইন স্টেক হোল্ডার ক্রিকেটাররা, তাদের বিরুদ্ধে পরিচালকরা প্রকাশ্যে আপনি কথাবার্তা বলছেন, তাদেরকে অপমান অপদস্থ করছেন। সো এই ধরনের ঘটনা যে সামনে ঘটবে না আমি এখন পর্যন্ত নিশ্চিত নই। এটি হলো একটি দিক। তবে একটা বিষয় আমি এখানে আপনাকে নিশ্চয়তা দিতে পারি, সেটি হলো যে তামিম ইকবাল ক্রিকেটার হিসাবে ঠিক যেরকমভাবে নিজে পারফর্ম করেছিলেন এবং খেলেছিলেন, তাকে কখনো অন্য কোনো দিকে তাকাতে হয়নি, ঠিক এখানেও সংগঠক হিসাবে তিনি, এখন পর্যন্ত আমরা জানি না যে বোর্ড প্রেসিডেন্ট কে হবেন, বাট যা বোঝা যাচ্ছে যে তার দ্বিতীয় কোনো চ্যালেঞ্জ নেই, কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারবে না, তিনি বোর্ড প্রেসিডেন্ট হতে যাচ্ছেন আলটিমেটলি। বোর্ড প্রেসিডেন্ট হিসাবে তামিম ইকবাল নিশ্চিতভাবে সফল হবেন এবং তিনি অনেক কাজ করতে পারবেন, অনেক ইউনিক কাজ কিছু হয়তো তিনি দেখাতে পারবেন। বাট জিনিসটা হলো যে আপনি যে কোনো একটা ক্রিকেট ম্যাচ হয়তো একটা দুটো ম্যাচে একা জেতাতে পারবেন, কিন্তু আপনাকে যখন সিরিজ জিততে হবে বা টুর্নামেন্ট জিততে হবে, লম্বা সময়ের জন্য খেলতে হবে, লম্বা সময়ের জন্য পুরো দলগতভাবে পারফরমেন্স করতে হবে, তাহলে ওই দলীয়ভাবে আপনাকে পারফর্মার খুঁজে বের করতে হবে, অর্থাৎ পুরো একজোট হয়ে খেলতে হবে। আই মিন ডাউট এখন পর্যন্ত যে এই বোর্ডে আপনি সেই ধরনের সবাইকে পাবেন কিনা তামিম
ইকবাল, এটা একটা দেখার বিষয় রয়েছে। আর যেটা আপনি বলছিলেন যে রাজনীতির প্রভাব মুক্ত, বাংলাদেশের কোনো কিছুই আমি রাজনীতির প্রভাব মুক্ত দেখি না। কারণটা হলো যে আমরা ভুলে যাচ্ছি যে আমি কোনো ব্যাখ্যা বা আপনি তুলনায় যাচ্ছি না, আপনি দেখবেন যে এর আগের বোর্ডটা আপনি আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ছিল তখন যে বোর্ডের নাজমুল হোসেন পাপনের যে বোর্ডটা ছিল সেই বোর্ডের আপনি কারা ছিলেন আপনি খোঁজ নিয়ে দেখেন যে সেখানেও কিন্তু আপনার সবাই বেশ ম্যাক্সিমাম সবাই সেই এমপি ছিলেন, এমপি যে পরিচালক ছিলেন, সেই এমপি যখন সরে গিয়েছেন তার ছেলে এখানে এসে ইনস্টল হয়েছে। সো এই যে বিষয়টা, এটা আমরা করতে কিন্তু আমরা মনে হয় যে উত্তরাধিকার সূত্রে পেয়ে গিয়েছি। বাট আমি পার্সোনালি এক ধরনের আশায় ছিলাম যে অন্তত এবার এই সরকারের চেয়ে আগের সরকারে আমি কিন্তু আশা ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল যে এক ধরনের পরিবর্তনের কথা বলে তারা এসেছেন, নতুনত্ব একটু দেখানোর বিষয়টা এসেছিল। কিন্তু তাদের সময় যে নির্বাচনটা তারা করেছিলেন আমিনুল ইসলাম বুলবুলকে দিয়ে, সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ একটা নির্বাচন হয়েছিল, একটা জোচ্চুরির নির্বাচন হয়েছিল, আমি নিজেই রিপোর্ট করেছিলাম সেটা। সো সেই নির্বাচন করে তারা বেশি দিন টিকে থাকতে পারেনি। বাট এবারের নির্বাচনটা আপনার হয়তো সেরকম অনিয়ম থাকবে না, কিন্তু আপনি নিয়মের মানে নির্বাচনে নামার আগে যে খেলা থাকে, এই খেলার কারণে কিন্তু আপনি কেউ প্রতিযোগিতা অংশই নেবেন না। ফলে এক অর্থে আপনি দেখবেন যে এটা পুরো আনঅপোজড একটা ইলেকশন হয়ে যাবে। আর আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হওয়ার আগে ক্রিকেট বোর্ডের যে আপনার বিধিবিধান রয়েছে বা ক্রিকেট বোর্ডের যে গঠনতন্ত্র রয়েছে সেখানে একটা আমূল পরিবর্তন প্রয়োজন। সেই আমূল পরিবর্তন যদি আপনি না পরিবর্তন করেন তাহলে দেখবেন যে 4 বছর পরে যদি আবার নির্বাচন হয় এই একই ঘটনা ঘটবে। সেটা কি অ্যাডহক কমিটি করতে পারবে কিনা, সে এখতিয়ারে অ্যাডহক কমিটির কি আছে কিনা? না, আপনি আমরা সব কিছু যখনই এই ধরনের ঘটনা হয় তখন একটা নিয়ম কানুনের ফ্যাকড়ার মধ্যে কিন্তু চলে যায়। দেখুন আপনি এনএসসি তো সেই ক্ষমতা রয়েছে, যদি আপনি বলে যে এনএসসি যে একটা নতুন এজিএম করে, দ্রুত একটা এজিএম করে আপনি তাদের যে গঠনতন্ত্র চেঞ্জের যে বিষয়টা রয়েছে সেই চেঞ্জটা তারা করতে পারবে। তো সেটা যদি আপনি চান তাহলে নিশ্চিতভাবে করতে পারবেন, কিন্তু আপনি যদি না চান তাহলে কিন্তু আপনি তখন সেখানে নিয়মের ফ্যাকড়া অনেক তৈরি করবেন, নিয়মের ব্যত্যয় দেখাবেন যে না এরকম করা যাবে না, আমরা আসলে সংবিধান মেনে চলতে পারি, আমাদের এটার বাইরে যেতে পারবো না। এ ধরনের কথা যখন আপনি বলবেন তখন সেই নিয়মের মধ্যে থেকে আপনাকে আগের নিয়মের মধ্যেই নির্বাচনটুকু করতে হবে। আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অবশ্যই প্রয়োজন এবং ক্রিকেট বোর্ডে 25 জনের হওয়ার প্রয়োজন নেই। আপনি পুরো বাংলাদেশের 55,000 বর্গমাইলের বাংলাদেশের একটা শাসনতন্ত্রের জন্য আপনি মাত্র 300 জন এমপি, আর একটা ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য আপনি 25 জন কেন থাকবেন? নো ওয়ে, এটা থাকার কোনো মানেই হয় না। আমি মনে করি যে এটা অর্ধেক কর্মী করে নিয়ে আসা উচিত, কিন্তু সেটা করতে হলে আপনাকে গঠনতন্ত্র চেঞ্জ করতে হবে, যে কারণে আপনাকে আগে ওইটা গঠনতন্ত্র চেঞ্জ করতে হবে, তারপর আপনি অন্য নিয়মকানুনের কথা বলবেন। বাট এই সময়ের মধ্যে এখন এটা সম্ভব না। বাট আপনি যদি করতে চাইতেন তাহলে অনেক সময় ছিল, সেই সময় যদি আপনি করতে চাইতেন খুব ভালো হতো। তামিম ইকবালের কথা বলছিলেন যে খুব ভালো কাজ করছে, সেগুলো আমাদেরও চোখ এড়ায়নি, তিনি ভালো কাজ করছেন, ভালো কাজের অবশ্যই প্রশংসা করতে হবে, করা উচিত। সেই সাথে আরেকটা বিষয় কি তামিমের জন্য একটু ব্যাকফায়ার হবে কিনা, এই যে তার মানে অধীনে বা তার বোর্ডের অধীনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যে রাজনৈতিক এরকম সংশ্লিষ্টতা, এই দায়টা কি তামিম ইকবালের উপরেও কিছুটা বর্তাবে কিনা? কিছুটা তো বর্তাবে অবশ্যই। তবে আমি যেটা বললাম আপনাকে যে গত নির্বাচন আপনি ইন্টেরিয়াম সময়ের যে আমিনুল ইসলাম বুলবুলের, আমি স্পষ্ট করে বলি আমিনুল ইসলাম বুলবুলের সময় যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে আপনি অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, অনেক ধরনের অনিয়ম হয়েছিল এবং এক অর্থে যেটা আমি বললাম যে আমি নিজের সাক্ষী, একেবারে পুরোপুরি ভোটিং যেটা হয়েছিল সেটা একেবারে জোচ্চুরি হয়েছিল। একটা হোটেলের মধ্যে করে রাত্রেবেলা আপনি 25 জনকে বসিয়ে ভোট নিয়েছেন, সেটা আমি নিজে রিপোর্ট করেছিলাম সেখানে। তো সেই জোচ্চুরির কারণে কিন্তু সেই আপনার বোর্ড লেজিটিমেসি পায়নি। আপনি এখানে হয়তো চেয়ারে বসতে পারবেন কিন্তু আপনি সম্মান পাবেন না। আপনি দুটোই যদি আপনাকে পেতে হয় তাহলে আপনাকে সেভাবে নির্বাচিত হয়ে আসতে হবে। এই বোর্ড যেটা আপনি এবারের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে হয়তো আপনি সেরকমভাবে অনিয়ম দেখতে পাবেন না, বা আপনি সরাসরি ওই যে বলে না যে আগের রাতে ভোটে বাক্স ভরে ফেলে, সেরকম কোনো কিছু আপনি দেখতে পাবেন না। সেই নিয়মগুলো সব ঠিক থাকবে, কিন্তু প্রবলেমটা হলো যে আপনি যে প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম যে এটা পুরোপুরি একটা দলীয় মুক্ত বা আপনার কাউন্সিলরশিপ গঠন হবে বা আপনি যে কেউ এখানে অংশ নিতে পারবেন, কিন্তু আপনি কাউন্সিলরশিপ দেখেই আমরা তো বুঝতে পেরেছি যে এখানে আপনার রাজনীতির প্রভাবটা অনেক বেশি থাকবে। আর এটা আপনি সবসময় হয়ে থাকে, আগেও হয়েছিল, এখনও হচ্ছে, এবং সামনে যেটা 4 বছর পরে যেটা হবে আপনি নিশ্চিত থাকতে পারেন আমাদেরকে হয়তো সেই বিষয়টা নিয়ে আবার 4 বছর পরে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। আপনি যেটা বলছিলেন আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে, রিপোর্ট হয়েছে, সেটা নিয়ে কোনো শঙ্কা নেই, কিন্তু এই যে নির্বাচন তামিম ইকবালের অ্যাডহক কমিটির অধীনে হবে, সেই নির্বাচনটা বলছেন সুষ্ঠু হবে, নির্বাচনে মানে কারচুপি হওয়ার শঙ্কা নেই, কিন্তু নির্বাচনের আগেই কি সেই রোড ম্যাপটা, যেটা নির্বাচনের আগে যে রোড ম্যাপ তৈরি করার বিষয়টা, সেটা কি আসলে তৈরি করা হয়ে গেছে কিনা?
সেটা কিছুটা তৈরি করতে অবশ্যই হয়ে গেছে। সেটা হচ্ছে তারা হয়তো বলতে পারেন যে এটা ইটস এ গেম। এই গেমে আপনাকে জিততে হলে আপনি একটা কৌশল বা একটা ছক তৈরি করবেন। ছক আপনি সব কিছু তৈরি করতে পারেন, সেটা সমস্যা নেই। কিন্তু বিষয়টা হলো যে আপনি সবাই যাতে এখানে অংশ নিতে পারেন এবং যারা নির্বাচন করার জন্য একটু চিন্তাভাবনা করবেন তারাও যেন আসতে পারেন, সেই রাস্তাটা বা সেই প্রক্রিয়াটা তৈরি করে দিতে হবে। সেটা তৈরি করে দেওয়ার জন্য আপনি এই গঠনতন্ত্রের আলোকে আপনি পাবেন না, আপনি কখনোই পাবেন না। কারণটা হলো যে আপনার কাউন্সিলরশিপ কে গঠন করে দেন? জেলার ডিসি। জেলার ডিসিকে যদি আপনি ঢাকা থেকে একটা ফোন যায়, একটা বড় জায়গা থেকে, প্রভাবশালী জায়গা থেকে ফোন যায়, সেই ডিসি কি তার সিদ্ধান্ত চেঞ্জ করতে পারবেন না। এই কারণে আমি বললাম, এই কারণে আপনি দেখবেন যে যত 182 জন কাউন্সিলর রয়েছেন, এই কাউন্সিলররা অনেকে অপরিচিত, তারা ক্রিকেটের সাথে কতখানি সংশ্লিষ্ট আই ডোন্ট নো। এবং আমি অনেক নিজে খোঁজ নিয়েছি, তারা কিন্তু হয়তো পেশা মানে আপনি এমনি একটু ক্রিকেট ভালোবাসেন, কিন্তু সরাসরি ক্রিকেটের সঙ্গে যুক্ত বা সরাসরি ক্রিকেট সংগঠক তারা ছিলেন সেটা কিন্তু আমরা দেখিনি। এই কারণে প্রশ্নটা আসছে যে তারা সরাসরি ক্রিকেট সংগঠক ছিলেন না, হয়তো ক্রিকেট ভালোবাসতেন, তখন কেন কী কারণে এসেছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে অমুকের ভাই, অমুকের চাচা, অমুকের আপনার আত্মীয় স্বজন, এই রাজনীতির কারণেই তাদের এই আত্মীয় স্বজন বা তাদের পরিচয়টা সামনে চলে আসছে। আমি মনে করি যে রাজনীতির পরিচয়টা কেন আসবে, তার প্রথম পরিচয়টা তো আসবে আপনার দক্ষ হিসাবে। আমি এখানে এসেছি, আপনি কি বলেছেন ক্রীড়া সাংবাদিক, আপনি কিন্তু আমার পরিবারের নাম কিন্তু বলেননি। তো আমি মনে করি যে কোনো জায়গায় আপনি যখন যে সংস্থায় যাবেন, যে অ্যাসোসিয়েশনে যাবেন, সেই অ্যাসোসিয়েশন যে কাজের জন্য যুক্ত বা যে কাজের সঙ্গে সম্পৃক্ত, সেটাই তার বড় দক্ষতার প্রমাণ হওয়া উচিত। সেই দক্ষতার প্রমাণ আমরা দেখছি না। আপনি যেটা বলছিলেন যে তিনি ক্রিকেট পছন্দ করেন, বাংলাদেশের মনে হয় ম্যাক্সিমাম মানুষই ক্রিকেট পছন্দ করেন, তাহলে তো সবাইকেই মনে হয় বিসিবি নির্বাচনে আসা উচিত। আরেকটা জিনিস একটু জানতে চাইবো, তামিম ইকবাল এই নির্বাচন কেন্দ্রিক ইস্যুতে তিনি কি আসলে স্বাধীনভাবে কাজ করতে পারছেন কিনা? তিনি তো শুধু এই কমিটিতে একা না, কমিটিতে তার সাথে আরও অনেকেই আছেন এবং তার সাথে বাংলাদেশের ক্লাব যে রাজনৈতিক ব্যাপারগুলো থাকে সেগুলো আপনি খুব ভালো মতো জানেন। এই জায়গায় আসলে তামিম ইকবাল কি খুব নিজে স্বাধীনভাবে কাজ করতে পারছেন কিনা? একা কাজ করাটাও উচিত না। আমি মনে করি যে যখন আপনি একটা টিম নিয়ে থাকবেন, আপনি একটা পুরো দল নিয়ে খেলবেন, আপনি শুধুমাত্র যদি একা কাজ করেন তাহলে আপনি অ্যালাইন্ড হয়ে যাবেন, বিচ্ছিন্ন হয়ে যাবেন। যে সমস্যায় পড়েছিলেন কিন্তু আপনার ফারুক আহমেদ, আপনি দেখুন ফারুক আহমেদের বোর্ডে ছিল মাত্র 10 জন, কিন্তু ফারুক আহমেদকে একা কাজ করতে হয়েছে, ইভেন স্পন্সর জোগাড় তাকে করতে হয়েছে। আমার মনে হয় ব্যানারটুকু বোধহয় তাকে এই কিনে এনে তারপর পিছনে টাঙাতে হয়েছিল, এত জটিলতার মধ্যে তিনি পড়েছিলেন। হি ডিড নট গেট এনি হেল্প ফ্রম এনিওয়ান। তো এই কারণে তার যে টিম ছিল, দ্যাট ওয়াজ নট এ প্রপার টিম। এই কারণে তিনি হয়তো অনেক ভালো কাজ করেছিলেন বা করার একটা ইচ্ছা ছিল। দক্ষ সংগঠক তো তিনি অবশ্যই, তিনি ক্রিকেটার ছিলেন, তিনি আপনি অধিনায়ক ছিলেন, নির্বাচক ছিলেন লম্বা সময়ের জন্য এবং সফলভাবে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সব কিছু মিলে তার সেই এরিনায় বা আপনি সংগঠক হিসাবে, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তার সফল হওয়ার অনেক একটা সুযোগ তার সামনে ছিল, কিন্তু তিনি তার টিম থেকে ভালো সাপোর্টটুকু পাননি। এই কারণে আমি মনে করি যে তামিম ইকবাল তার নিজের অনেক ক্যাপাবিলিটি রয়েছে, অনেক ইউনিকনেস রয়েছে। আমরা অনেক সিদ্ধান্ত তার যেটা দেখেছি, সেই সিদ্ধান্তগুলো এর আগে অনেক ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের কাছ থেকে আমরা সেটা পাইনি, কিন্তু তার কাছ থেকে পাচ্ছি। সো আমার কাছে মনে হচ্ছে যে তামিমের এই যে ইউনিক কিছু ইফোর্টস, এই ইফোর্টসগুলোকে যদি আপনি আরও সফলভাবে দেখতে চান, তাহলে তার সব এরিনা থেকে, তার যে বোর্ডের যারা থাকবেন তাদের সবার কাছ থেকে, সব কম্পোনেন্টের কাছ থেকে তার কিন্তু আপনার একটা ভালো সাপোর্ট প্রয়োজন। শুধু অবশ্যই সেই সাপোর্ট প্রয়োজন। আমি আসলে একটু পার্টিকুলারলি জানতে চাই, মানে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি যে নির্বাচন ইস্যুতে, বিসিবি যে নির্বাচন ইস্যু, রাজনৈতিক যে সংশ্লিষ্টতা, এই জায়গায় তামিম ইকবাল আসলে স্বাধীনভাবে কাজ করতে পারছেন কিনা বা তার উপরে কোনো প্রেশার আসছে কিনা? খুব ভালো হতো যদি আপনি যারা অ্যাডহক কমিটিতে রয়েছেন তারা যদি তারা অনেকে নির্বাচন করছেন, তারা নির্বাচন করার আগে যদি অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করে তারা শুধু বলতেন যে এখানে অন্য লোককে বসান, আমরা এখানে নির্বাচন করব, এই কারণে এখান থেকে পদত্যাগ করলাম। কিন্তু সেই ইফোর্টসটা বা সেই ধরনের সাহসটুকু তারা দেখাতে পারেনি, এবং সেটা যদি আপনার একটা নিয়মের মধ্যে পড়তো বা নিয়ম যদি আসছে, যে আবার ফিরে যাচ্ছে গঠনতন্ত্রের জন্য, যে গঠনতন্ত্রটা যদি এইভাবে তৈরি করা হতো যে অ্যাডহক কমিটিতে যারা থাকবেন তারা কখনো নির্বাচন করতে পারবেন না, নির্বাচন করার খায়েশ তাদের যদি হয়ে থাকে, আপনি কমিটি থেকে পদত্যাগ করেন, তারপর আপনি নির্বাচন করেন, তাহলে দেখবেন যে আপনি এই প্রশ্নটা উঠতো না। এখন যে আপনি তো ক্ষমতার মধ্যেই রয়েছেন, আপনি হয়তো 3 সদস্য বিশিষ্ট একটা আপনি নির্বাচন কমিশন গঠন করে দিয়েছেন, কিন্তু তারপরও তারা তো আপনার কাছ থেকে অনেক বিষয় কিন্তু সহায়তা চাবে বা অনেক বিষয় সিদ্ধান্ত চাবে। কারণটা হলো যে আপনি এই অ্যাডহক কমিটির পরিচালনায় রয়েছেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আপনি এই ধরনের সিচুয়েশন যখন ঘটে, তখন এই সিচুয়েশন থেকে বের হয়ে আসার জন্য আমার কাছে মনে হয় যে কোনো বিতর্ক হবে না যদি অ্যাডহক কমিটিতে যারা থাকেন তারা যদি নির্বাচন না করেন, আর যদি নির্বাচন করেন তাহলে তারা যেন সেখান থেকে সরে এসে নির্বাচন করেন। কিন্তু এর আগেও আমরা দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটেছে, এবং অনেক ধরনের এই অ্যাডহক কমিটির লোক যারা থাকেন তারা যখন নির্বাচন করেন তখন এই ধরনের একটা স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ের একটা বিষয় চলে আসে এবং এই কারণে বিতর্ক তৈরি হয়। আরেকটা বিষয়, আমাদের বাংলাদেশের যে ক্লাব কালচার রয়েছে সেটা নিয়ে অনেক কথা হয়। আপনিও নিশ্চয়ই রিপোর্ট করেছেন অনেক, যে আগের বোর্ডের পাপন মল্লিকদের বোর্ডের যে ক্লাবগুলো ছিল
সেই ক্লাবগুলো অনেকটা এই মানুষগুলোর হাতে চলে এসেছে। ফাহিম সিনার নামটা বলতে চাই, আমরা একটা রিপোর্ট করেছি গতকালকে, দুদকেরও একটা তদন্ত রিপোর্ট কিন্তু আছে। এই যে এরকম ব্যক্তিরা যখন ক্রিকেট বোর্ডে থাকে, তামিম ইকবালের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে কাজ করে, তখন কি আসলে খুব ভালো মতো কাজ করা যায়? আমি নিজে রিপোর্ট করেছিলাম, সেটা হলো যে আপনি কাউন্সিলরশিপ পাওয়ার জন্য যে তৃতীয় বিভাগ এবং দ্বিতীয় বিভাগে ক্রিকেটে যে 2 নম্বরইটা করেছিলেন ইসমাইল হায়দার মল্লিক, অনেকে হয়তো নামটা বলার সাহসটুকু পান না, কিন্তু আমি সাহসটুকু দেখাচ্ছি এবং আমি রিপোর্ট নিজেও করেছি যে মল্লিকের বিতর্কিত 14 ক্লাবের পাহারাদার বিসিবির 3 পরিচালক, আপনি সেটা ছিলেন ফারুক আহমেদ যখন বোর্ডে ছিলেন, ঠিক তখন এই ঘটনাটা ঘটেছিল যে তার যে বিতর্কিত 14টা ক্লাব ছিল, সেই 14টা ক্লাব দেখভাল করার জন্য তিনি বিসিবির পরিচালক যারা ছিলেন তাদেরকে পাহারাদার হিসাবে নিয়োগ করেছিলেন। একটাই কারণটা হলো যে কাউন্সিলরশিপটা যেন তাদের থাকে, বাট সেই কাউন্সিলরশিপটা তাদের বাতিল করা হয়নি এবং অবৈধ উপায় বা অবৈধভাবে যারা এই কাউন্সিলরশিপটা পেয়েছে তাদেরকে আপনি সেই ক্লাবগুলোকে আপনি কেন রাখবেন? অনেকে হয়তো বলেন যে তারা তো অনেক আগে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, সেটা তো বাতিল করা যাবে না, সেটা ঠিক আছে, কিন্তু বিকল্প একটা উপায় আপনাকে খুঁজে বের করতেই হবে। আপনি অবৈধভাবে এসে অবৈধভাবে জন্ম নেওয়া একটা জিনিসকে আপনি যখনই নার্চার করবেন বা আরও একটু বেশি পরিপুষ্ট করতে চেষ্টা করবেন, সেটা তো আপনি অবৈধটাকে তাহলে প্রায়োরিটি দিলেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এই যে 14টা ক্লাবকে নিয়ে একটা বিতর্ক তৈরি করা হয়েছিল, সেটা এক পর্যায়ে কিন্তু আপনি আদালত পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু সেটার সমাধান আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা সেই অবৈধ ক্লাবগুলোর যে বিষয় ছিল সেটাকে নিয়ে কিন্তু সামনে বাড়ছি। এ কারণেই আজকে এই প্রশ্নটা আপনি করতে পারছেন। যদি এই বিষয়ে একটা সহজ সমাধান আসতো তাহলে এক প্রশ্নটা হয়তো মিটে যেতে পারতো। আর আপনি যেটি বললেন যে দুদকে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আমি জানি না ফাহিম সিনার বিরুদ্ধে দুদকে কি ধরনের অভিযোগ এখন আমি তাহলে পর্যন্ত একটু রয়েছে। ক্লিয়ার করি, দুটো ক্লাব নিয়ে অভিযোগ আছে তৃতীয় বিভাগের। একটা হচ্ছে সুরিটোলা ক্রিকেট ক্লাব, আর একটা সম্ভবত ঢাকা ওল্ড বা এরকম কিছু একটা, দুটো ক্লাব নিয়ে অভিযোগ আছে। সেখানে একদম সরাসরি ফাহিম সিনার নাম লেখা আছে ওই ক্লাবগুলোর সাথে। ফাহিম সিনা তিনি এই ক্লাবগুলোর মালিক, তারা অন্যায়ভাবে এই ক্লাবগুলোকে খেলিয়েছে শর্ত পূরণ না করে। রাইট, আমি যেটি বললাম যে এই ক্লাবগুলোর মালিক সব ছিলেন কিন্তু ইসমাইল হায়দার মল্লিক, কিন্তু তিনি পরবর্তীতে দুবাইতে বসে এই ক্লাবগুলো এখানকে বিসিবির পরিচালক যারা ছিলেন তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন যে তোমরা এটা চালাও বা তোমরা এটার মালিকানা এখন পর্যন্ত তোমাদের কাছে রয়েছে। একটাই কারণটা হলো যে সেই ক্লাবগুলোর কাউন্সিলরশিপ, এবং এই ভোটের জন্য এই কাউন্সিলরশিপটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি যে বিষয়টা বললাম যে সেটা যদি আপনি এই ধরনের ঘটনা যদি হয়ে থাকে এবং সেটা যদি দুদকে এখন পর্যন্ত থাকে, তাহলে এটার থেকে একটা ক্লিয়ার কাট একটা দুদক থেকে একটা ব্যাখ্যাটা আসা উচিত যে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, এটি হলো একটি দিক। আর আমি জানি না এখন পর্যন্ত যে ক্রিকেট বোর্ডের যে গঠনতন্ত্র রয়েছে, সেই গঠনতন্ত্রের আলোকে এই ধরনের কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ এসে থাকে তিনি অংশ নিতে পারবেন কিনা। আমার মনে হয় না এটাতে ক্রিকেট বোর্ডে অংশ না নেওয়ার কোনো প্রতিবন্ধকতা বা বাধা রয়েছে। তারপরও যেহেতু এই ধরনের অভিযোগটা উঠেছে, তাহলে এটা আমি মনে করি যে ক্রিকেট বোর্ড থেকে একটা ক্লিয়ারেন্স প্রয়োজন। তাহলে দেখবেন যে আপনি হয়তো অনেক ধরনের বিতর্ক ওয়াইপ আউট হয়ে যেতে নিশ্চয়ই পারে। আমরা সেটা নিয়ে কথা বলতে চাইবো, বিসিবির সাথে কথা বলতে চাইবো, যারা নির্বাচন কমিশনার আছেন তাদের সাথে কথা বলতে চাইবো। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।